হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে, তার কারণ আজকে তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের যে 1 নম্বরের প্রশ্নগুলো আসে তার আমরা সাজেশন প্রোভাইড করব। অলরেডি ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান এবং গণিতের সাজেশনের ক্লাস আমরা প্রোভাইড করে দিয়েছি। এবার পরিবেশ বিজ্ঞানের সেক্ষেত্রে 2 নম্বর 3 নম্বর যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের প্রোভাইড করা হয়ে গেছে এবং তোমরা সেখানে অনেকেই কমেন্টে জানিয়েছিলে বা রিকোয়েস্ট করেছিলে যে যাতে করে 1 মার্কসের প্রশ্নোত্তর সহ সাজেশন দেওয়া হোক। আমি এখানে সাজেশনগুলো প্রোভাইড করছি। তোমরা জানো যে তোমাদের ক্লাস 8-এ 50 নম্বরের পরীক্ষা হবে। সেই 50 নম্বরের মধ্যে মোটামুটি 22 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে সেগুলো আইদার এমসিকিউ থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান হিসেবে থাকতে পারে। এছাড়া স্তম্ভ মেলানো, কেমন স্তম্ভ মেলানো এরকমভাবেও দিতে পারে, বা সত্য মিথ্যা নানাভাবে তোমাদের 1 নম্বরের প্রশ্ন দিতে পারে, বা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, এরকমভাবে তোমাদের প্রশ্নগুলো থাকে। আমরা এখানে যে প্রশ্নগুলো প্রোভাইড করছি এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন স্কুলের পরীক্ষায় এই প্রশ্নগুলো সাধারণত আসে। তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আশা করি এখান থেকেই তোমরা 1 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন আমাদের এখান থেকে, সেটা হচ্ছে এসআইতে আপেক্ষিক তাপের একক, সেটা হচ্ছে জুল পার কিলোগ্রাম কেলভিন। কেমন, এটাকে এরকমভাবে লেখা যায় জুল পার কেজি কেলভিন। কেমন, জুল পার কেজি কেলভিন। 5টা চ্যাপ্টার থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসবে, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান মিলে 22 নম্বর। প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিন্তু কোশ্চেন এখানে তোমরা পেয়ে যাবে। নেক্সট, তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের অণুগুলি স্থানচ্যুত হয়, সেটা হচ্ছে পরিচলন। নেক্সট হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 5 নম্বর প্রশ্ন, চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে এমন উদাহরণ হচ্ছে মোম। মোমের ক্ষেত্রে যদি চাপ বাড়ানো হয় তার মেল্টিং পয়েন্ট বেড়ে যায়। পরের প্রশ্ন, চাপ বাড়ালে মোমের গলনাঙ্ক কিভাবে পরিবর্তিত হয়? না তো এক বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ যদি বাড়ানো হয় তাহলে মোমের গলনাঙ্ক মোটামুটি 0.04 ডিগ্রি সেলসিয়াস করে বেড়ে যায়। খুব মানে নগণ্য, তবুও এটা বাড়ে, তাই না? এরপরে নেক্সট হচ্ছে তাপ সঞ্চালনে কোন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালন ঘটে? পরিবহনে সব থেকে ধীরে ধীরে ঘটে, সব থেকে মানে তাপ সঞ্চালনের বেগটা সব থেকে কম, তার থেকে বেশি হয় পরিচলনে। আর বিকিরণে যেহেতু মাধ্যমের প্রয়োজন হয় না, সেখানে তাপ সঞ্চালন সব থেকে দ্রুত ঘটে বিকিরণ পদ্ধতিতে। এরপর চাপ বাড়ালে গলনাঙ্ক কমে এমন উদাহরণ হচ্ছে বরফ। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কেমনভাবে পরিবর্তিত হয়? না তো এক বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ যদি বাড়ানো হয় তাহলে বরফের গলনাঙ্ক প্রায় 0.0007 এত ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। তাহলে চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে, সেটা হচ্ছে মোম, আর গলনাঙ্ক কমে সেটা হচ্ছে বরফ। দুটো এক্সাম্পল কিন্তু তোমরা গণ্ডগোল করবে না। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। কেমন, সিজিএস পদ্ধতিতে তাপের যেটা একক, এখানে তাপের একক সিজিএস হচ্ছে ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল। এগুলো সব তাপ চ্যাপ্টার থেকে প্রশ্ন, আমি চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে নিয়েছি। এরপরে তাপের পরিবহন হয় কঠিন মাধ্যমে, তাপের পরিচালনটা তরল এবং গ্যাসের মাধ্যমে ঘটে। থার্মোফ্লাস্ক কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জেমস ডিওয়ার। নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন কয়েকটি পদার্থ, এগুলো এমসিকিউ হিসেবে দিতে পারে। নির্দিষ্ট গলনাঙ্ক নেই, হয়তো দিল লোহা, সোনা, রূপো, আর একটা দিল হয়তো কাঁচ, তাহলে কাঁচ হবে আনসার। কেমন, কাঁচ ছাড়া মোম এগুলো নির্দিষ্ট গলনাঙ্ক বা এদের কিন্তু কোনো হিমাঙ্কও নেই নির্দিষ্ট। চাপ বাড়ালে জলের স্ফুটনাঙ্ক কী হবে? বাড়ে। তার জন্য প্রেসার কুকারে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, 100 থেকে বেড়ে প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস হয়। কেমন, তাহলে চাপ বাড়ালে জলের স্ফুটনাঙ্ক বাড়ে। খনির মধ্যে তরলের স্ফুটনাঙ্ক কী হয়? খনির মধ্যেও তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। খনির মধ্যে তরলের স্ফুটনাঙ্ক, দেখো এটা দুবার দেওয়া হয়েছে, মনে রাখবে এটা স্ফুটনাঙ্ক বাড়বে। কিসের ফলে শৈত্যের সৃষ্টি হয়? বাষ্পায়নের ফলে শৈত্যের সৃষ্টি হয়। তার জন্য আমরা যখন হাতে ইথার বা স্পিরিট ঢালি তখন সেই জায়গাটা ঠান্ডা অনুভূত হয়, তার কারণ সেই অঞ্চল থেকে, হাতের সেই অংশ থেকে স্পিরিট দ্রুত বাষ্পায়ন ঘটে, যেহেতু স্পিরিট একটা উদ্বায়ী তরল এবং তার জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে গ্রহণ করে, সেই জন্য সেই জায়গাটা ঠান্ডার অনুভূতি জাগে। তাহলে বাষ্পায়নের ফলে শৈত্যের সৃষ্টি হয়। সবচেয়ে ভালো তাপের পরিবাহী যদি বলে তাহলে সেটা হচ্ছে রূপো। ঊর্ধ্বপাতিত হয় মানে হচ্ছে কোনো বস্তুকে, আমরা এমনি জেনারেলি জানি কোনো বস্তুকে যদি তাপ দিই তাহলে সলিড কঠিন থেকে হয়ে যায় লিকুইড, আরও তাপ দিলে সেটা হয়ে যাচ্ছে গ্যাস। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যাকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়, আবার ঠান্ডা করলে সরাসরি গ্যাস থেকে কঠিনে পরিবর্তিত হয়, তাদের কিন্তু তরল দশা থাকে না।
এমন বস্তুগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত বস্তু, আর এই ঘটনাকে বলা হয় ঊর্ধ্বপাতন। মানে তাপ দিলে যে সমস্ত যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত না হয় সরাসরি গ্যাসে পরিণত হয়, সেই পদ্ধতি হচ্ছে ঊর্ধ্বপাতন, ঘটনাটা হচ্ছে ঊর্ধ্বপাতন। কার কার ঘটে? কর্পূর, ন্যাপথলিন এগুলোর ক্ষেত্রে ঘটে, নিশাদল এগুলোর ক্ষেত্রে ঘটে। 22 নম্বর প্রশ্ন, তরল মোম কঠিনে পরিণত হলে আয়তন কী হয়? কমে। গলনে আয়তন কমে এমন উদাহরণ হচ্ছে বরফ, ঢালাই লোহা। বরফ তাপের কুপরিবাহী, এই জন্য ইগলুটা বরফ দিয়ে তৈরি হয়। এরপরে স্পিরিট একটা উদ্বায়ী তরল। পরের প্রশ্ন, তরলের ওপর বায়ু চলাচলের ব্যবস্থা থাকলে বাষ্পায়ন কেমন ঘটবে? দ্রুত ঘটবে। ওকে, তার জন্য কাপ থেকে প্লেটে চা ঢেলে খেলে সেখানে বাষ্পায়নটা দ্রুত হয়, যেহেতু ক্ষেত্রফল বেড়ে যায়, বায়ু চলাচলও ভালো হয়। যদি আমি মানে গরম ভাত থালাতে রেখে যদি ফ্যান চালিয়ে দিই দেখবে তাড়াতাড়ি ঠান্ডা হয়, বা প্লেটে রাখলে সেখানেও বাষ্পায়নটা দ্রুত হয়, ক্ষেত্রফল বাড়ে, প্লাস যদি ফ্যান ঘোরানো হয় তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। ওকে, চাটা তাড়াতাড়ি প্লেটে ঠান্ডা হয়। তাহলে ক্ষেত্রফল বাড়লেও বাষ্পায়ন দ্রুত ঘটে। আবার যদি বায়ু চলাচল যদি বেশি হয় তবুও সেক্ষেত্রে বাষ্পায়ন দ্রুত ঘটে। 1 ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। এসআইতে জলের আপেক্ষিক তাপ। সিজিএসআই যদি বলে জলের আপেক্ষিক তাপ, তখন মনে রাখবে সেটা হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এসআইতে হচ্ছে 4200 জুল পার কেজি কেলভিন। যেহেতু 1 ক্যালোরি মানে 4.2 জুল, আবার এটা কেজিটা নিচে আছে, তার জন্য 4.2 সঙ্গে বা 1000 গুণ হয়ে যায়, নিয়ে 4200 হয়। জলে নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক কী হয়? বেড়ে যায়। নেক্সট হচ্ছে বিশুদ্ধ পারদের হিমাঙ্ক -39.5 ডিগ্রি সেলসিয়াস। যারা পরিবেশ বিজ্ঞান এবং গণিতের সাজেশানের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। পরিবেশ বিজ্ঞানের 2 নম্বর 3 নম্বরের যে সাজেশান, বড় প্রশ্নের সাজেশানের ক্লাস এবং গণিতের সাজেশানের ক্লাস আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই দেখে নিও। সেখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন তোমরা কমন পাবে। নেক্সট, কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে ঊর্ধ্বপাতন বলে। গলনের উল্টো বা বিপরীত প্রক্রিয়া হচ্ছে কঠিনীভবন, আর বাষ্পীভবনের বিপরীত হচ্ছে ঘনীভবন। পদার্থের অবস্থা পরিবর্তনের সময় কি অপরিবর্তিত থাকে? কোনটার কোনো পরিবর্তন ঘটে না, তো উষ্ণতা বা তাপমাত্রা। ধাতুর আকরিক থেকে নিষ্কাশন হলো কেমন প্রক্রিয়া? সেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এই যে প্রশ্নগুলো শুরু হলো, এগুলো আমাদের পরের চ্যাপ্টার, মানে আমাদের রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো পাচ্ছ। কেমন? আলু বা লিভার বা মেটেতে কোন এনজাইম থাকে? ক্যাটালিজ এনজাইম থাকে। কেমন? এরকম প্রশ্ন আছে, আলুর মধ্যে কোন এনজাইম থাকে? ক্যাটালিজ। এরপরে অড়হর ডাল, তরমুজের বীজ, এগুলোতে ইউরেজ এনজাইম পাওয়া যায়। মোর্চে যেটা সংকেত সেটা হচ্ছে Fe2O3.NH2O। এখানে একটা রাসায়নিক বিক্রিয়া দিয়েছে, H2S মানে হাইড্রোজেন সালফাইড, সেটার সঙ্গে ক্লোরিন মানে Cl2 বিক্রিয়া হয় এবং 2HCl এবং সালফার উৎপন্ন হয়। এখানে জারক কোনটা? জারক মানে যা অন্যকে জারিত করবে কিন্তু নিজে তার বিজারণ ঘটবে। তাহলে অন্যকে জারিত করছে, এখানে H2S থেকে দেখো সালফার তৈরি হচ্ছে, এখানে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে মানে এই যে বিক্রিয়া সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, এবং সেই জারণ বিক্রিয়াটা ঘটাচ্ছে কি? এখানে তো এ এবং এ দুজন আছে, তাহলে H2S এর জারণটা ঘটাচ্ছে নিশ্চয় ক্লোরিন, তাই না? তাহলে ক্লোরিন কী করলো? H2Sকে জারিত করলো এবং নিজে হাইড্রোজেন যুক্ত হচ্ছে মানে বিজারিত হচ্ছে। তাহলে যা অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় সেগুলোকে আমরা বলি জারক। তাহলে এখানে হচ্ছে ক্লোরিন। কেমন? আমার এখানে লেখাটা তোমরা যখন লিখবে Cl এর নিচে 2 লিখবে। জারক বিজারক দুটো হিসেবে কাজ করতে পারে, সেটা হচ্ছে SO2 মানে সালফার ডাইঅক্সাইড। জারণের সময় ইলেকট্রন মনে রাখবে বর্জিত হয়, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করা মানে সেটা হচ্ছে বিজারণ। তাহলে বিজারণে ইলেকট্রন গৃহীত হবে মানে গ্রহণ করবে। দহন একটা কেমন প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। জারণ বিজারণ হলো যুগপৎ বিক্রিয়া। তরল জারক পদার্থের উদাহরণ হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে H2SO4। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট। এখান থেকে দেখবে তোমরা অবশ্যই স্কুলের প্রশ্নপত্রের অনেক প্রশ্ন, অনেক স্কুলে পুরো প্রশ্নপত্র তোমরা কমন পাবে। কেমন? ছোট 1 মার্কসের প্রশ্নর ক্লাসগুলো দেখছো, এই ক্লাসটা আজকে আমি একটা পার্ট দিচ্ছি, আরও কিছু প্রশ্ন আছে, আর সেটা আমরা সেকেন্ড পার্টে কমপ্লিট করব। ওকে, আজকে আমরা আরও কিছু প্রশ্ন দেখে নেব এবং এর আর কিছু প্রশ্ন থাকবে যেগুলো আমরা সেকেন্ড পার্টে প্রোভাইড করব। নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে এটা হয়ে গেল। ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে অক্সিজেন গ্যাস। অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। জলের মধ্যে পরাচন দিলে স্টিম উৎপন্ন হয়, এটা একটা তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। ঝালাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়? না তো অ্যাসিটিলিন। কেমন? অ্যাসিটিলিন গ্যাস ব্যবহৃত হয়। অক্সি অ্যাসিটিলিন শিখা, যেটা লোহা গোলাতে কাজে লাগে। তাহলে লোহাও কিন্তু
গলানো যায়, এই উচ্চ উষ্ণতা সৃষ্টি করা যায়, 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সৃষ্টি করা যায় অক্সিঅ্যাসিটিলিন শিখার মাধ্যমে। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করা, সেটা হচ্ছে তাপগ্রাহী ভৌত পরিবর্তন। এটা একটা ভৌত পরিবর্তন, কেমন, এবং এখানে তাপের শোষণ ঘটে, উষ্ণতা কমে, তাই জন্য তাপগ্রাহী। মরচের রাসায়নিক নাম সংকেত আমরা অলরেডি দেখেছি, এটা হচ্ছে শোধক ফেরিক অক্সাইড। শোধক মানে জল যুক্ত। জারণ ও বিজারণের প্রাকৃতিক উদাহরণ হচ্ছে লোহায় মরচে পড়া। ক্যালসিয়াম কার্বনেটকে যদি 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এটা বিয়োজিত হয়ে যায়, নিয়ে CaO মানে ক্যালসিয়াম অক্সাইড আর CO2 মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই দুটোতে ভেঙে যায়। গ্যাসীয় বিজারকের উদাহরণ দাও। হাইড্রোজেন, এগুলো মানে MCQ হিসেবে দিতে পারে, বারবার বলছে MCQ, শূন্যস্থান পূরণ হিসেবে দিতে পারে, সত্য মিথ্যা হিসেবে দিতে পারে। কেমন, যে হাইড্রোজেন হলো একটি জারক পদার্থ, তাহলে সেটা মিথ্যা হবে, তার কারণ হাইড্রোজেনটা বিজারক পদার্থ। ওকে। তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিংয়ের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? মনে রাখবে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর একটি জৈব দ্রাবকের উদাহরণ, সেটা হচ্ছে বেনজিন। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাতে প্রভাবক হচ্ছে সূর্যালোক। যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বলে, তোমরা জানো, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বলে, আর যারা বিক্রিয়া উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে। একটা উদাহরণ আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি পরের কোশ্চেন থেকে। যেমন দেখো, এখানে ZNO এবং C রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, তাই জন্য এদের বিক্রিয়ক বলবো, আর এগুলো তৈরি হয়েছে তাই জন্য এরা বিক্রিয়াজাত পদার্থ। এবার এখানে অন্য প্রশ্ন, আমাদের কোশ্চেন নাম্বার 58 অন্য প্রশ্ন দিয়েছে। এখানে জিঙ্ক অক্সাইড কার্বনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে। এখানে কে জারিত এবং কে বিজারিত হয়? না, তো জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক উৎপন্ন হওয়ার সময় অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে জিঙ্কের বিজারণ হয়েছে, তাই জন্য বিজারিত হয় ZNO। আর কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে, তাই জন্য কার্বনটা জারিত হয়, তাহলে কার্বনটা জারিত হয়, আর এখানে বসবে ZNO, জিঙ্ক অক্সাইডটা এখানে বিজারিত হয়। নেক্সট, লোহার উপর দস্তা বা জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজেশন। স্টেনলেস স্টিলের উপাদান সেটা হচ্ছে লোহা, ক্রোমিয়াম, নিকেল ও কার্বন। আমরা কোশ্চেন নাম্বার 60 পর্যন্ত আলোচনা করলাম, আর কিছু প্রশ্ন আছে, আমরা সেটা সেকেন্ড পার্টে প্রোভাইড করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং এই প্রশ্নগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, মনে রাখবে। এই পার্টের পাশাপাশি পরের পার্টটা তোমরা দেখে নিও, তাহলে দুটো পার্টের সমস্ত 1 নম্বরের প্রশ্নমানের উত্তর তোমরা যদি দেখে থাকো, তাহলে তোমাদের আশা করি পরীক্ষায় আর কোনো অসুবিধা হবে না। ঘুরিয়ে প্রশ্ন আসলে তোমরা করতে পারবে, এবং অনেক স্কুলে এখান থেকে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন, এমনকি সম্পূর্ণ প্রশ্নপত্র তোমরা কিন্তু কমন পেতে পারো। ওকে, ক্লাসটি ভালো লাগলে লাইক দেওয়ার পাশাপাশি অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।